এমনকি ইমোতে ভিডিও কলে তার সাথে আমি সবকিছু দেখাইতাম তাকে, আমি সেও আমাকে দেখাইতো। এইসব ফিল করে আমরা অনেক মজা পাইতাম, মজা অনুভব করতাম। স্বামীর অপূর্ণটা আমরা পূর্ণ করতাম তাকে দিয়েই। তো ইমোতেই সব হইতো। এইভাবে আমরা ফোনেও আমাদের বাসর ঘরটা করে নেই, সবকিছু ফোনের মাধ্যমে সবকিছু করে নেই। আসসালামু আলাইকুম, আমার নাম কমলা সুন্দরী। আমার বয়স 17 থেকে 18 হবে। আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। আমার বাড়ি গফরগাঁও। আমার বাবা মা আমাকে অনেক আদর করতো। তো আমার বাবা মা আমাকে অনেক পড়াশোনা করেছে। তো তাদের একটা ইচ্ছা ছিল যে আমাকে একটা ভালো ঘরে, একটা ভালো ফ্যামিলি ছেলের সাথে একটা বিয়ে শাদী দেবেন। তো তাদের ইচ্ছা অনুযায়ী ইচ্ছাটা পূরণ করার জন্য সে আমাকে একটা ছেলের সাথে বিয়ে দেন। তো সেই ছেলেটা আমার সাথে তার বিয়ে হয়। এইসব বিয়ে হওয়ার পরে সেই ছেলেটা আমাকে 1-1.5 মাস পর, আমরা একসাথে সংসার করার পর, থাকার পর সে আমাকে রেখে বাইরে চলে যান। সে দুবাই চলে যান। তো আমি 1-1.5 মাস তার সাথে সংসার করছি, একই খাটে ঘুমাইছি, একই সাথে থাকছি। তো সে যখন চলে যায় আমার অনেকই খারাপ লাগে। চলে যাওয়ার পরে আমি আর একা থাকতে পারি না। তো আর বুঝিনি তো 1 মাস একটা ছেলে মানে স্বামীর সাথে থাকলে কি বা হয়। তো 1 মাস থাকছি মাত্র। তো এখন আর সে চলে গেছে 1.5 বছর, 2.5 বছর হয়ে যায়। সে বাড়ি আসার নাম নেয় না। তো আমি একা খাটে ঘুমাই, একাত হই, ওকাত হই, কিছুই ভালো লাগে না। তো আমার স্বামী বাইরে যাওয়ার পরে আমার জন্য একটা অ্যান্ড্রয়েড সেট পাঠিয়েছেন। তো সেই ফোনটা আমি ইউজ করতে থাকি। তো ফেসবুক, নিজের নামে একটা ফেসবুক খুলি। তো ফেসবুকে খুলি, সেখানে আমি আনমেরিড দিয়ে রাখি যে আমার বিয়ে হয়নি। তো সেখানে ফেসবুক চালাইতে অনেক ছেলেরাই রিকোয়েস্ট পাঠায়। তো আমি অ্যাকসেপ্ট করি না, কিছু ছেলেদের গুলো অ্যাকসেপ্ট করি। তো এইভাবে আমার একটা ছেলের সাথে এমনই সম্পর্ক হয় যা বলার বাইরে। সেই ছেলেটার সাথে আমি দিন রাত 24 ঘন্টা সবসময় কাজকর্ম ফেলে রেখে তার সাথে আমি আড্ডা দিতাম, তার সাথে আমি চ্যাটিং করতাম, কথা বলতাম। এমনকি ইমোতে ভিডিও কলে তার সাথে আমি সবকিছু দেখাইতাম তাকে, আমি সেও আমাকে দেখাইতো। এইসব ফিল করে আমরা অনেক মজা পাইতাম, মজা অনুভব করতাম। স্বামীর অপূর্ণটা আমরা পূর্ণ করতাম তাকে দিয়েই। তো ইমোতেই সব হইতো। এইভাবে আমরা ফোনেও আমাদের বাসর ঘরটা করে নেই, সবকিছু ফোনের মাধ্যমে সবকিছু করে নেই। তো এরকম ভাবে সে আমাকে এক জায়গায় দেখা করতে বলে। আমি অনেক গহনা পছন্দ করতাম। তো আমার বাবা মা আমাকে অনেক গহনা কিনে দিয়েছেন। তো আমার স্বামীও আমাকে অনেক গহনা পাঠিয়েছেন। সেই সব আমি সবসময় পরতাম। আমার গহনা পরতে, সেজে গুজে থাকতে সবসময় অনেক ভালো লাগতো। তো সেই ছেলেটার সাথে আমি দেখা করতে যাই। আমার যা গহনা আছে শরীরে সব পরে যাই, টাকা পয়সা যা আছে সব নিয়ে যাই। তো তার সাথে দেখা করতে যাই। দেখা করতে গিয়ে সে মানে আমার কাছ থেকে গহনা, টাকা পয়সা সব নেয়। আমিও দিয়ে দিই, যেহেতু তাকে আমি ভালোবাসি। আর সে চাওয়া মাত্রই তাকে আমি সবকিছু দিয়ে দেই। সে সেখান থেকে আমার গহনা, টাকা পয়সা সবকিছু নিয়ে আমাকে একা রেখে চলে যান। তো তাকে আমি খুঁজে পাইতেছি না। তো সেখান থেকে আমি বাসায় আসবো 2-1 পা আগাইতে কয়েকটা ছেলে আমাকে ধরে একা পেয়ে। আপনারা বুঝেনি তো, একটা মেয়েকে রাস্তায় বা গভীর জঙ্গলে একা পেলে তারা কেমন নজরে থাকে বা কেমন দৃষ্টিতে তারা দেখবেন। তো সেই ছেলেপালারা আমাকে ধরে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। তো সেখানে গিয়ে আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে সবাই। তো আমি তো এখন মানে মরার মতো দশায়। তো সেইখান থেকে আমি কোনো মতে বাসায় পৌঁছাই। তো বাসার সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তোর এই অবস্থা, তোর গহনা টহনা কই। তো আমি কিছু বলতে পারি নাই। তো কিভাবে বলবো যে নিজে তো দোষ করছি, এটা নিজের ইচ্ছাকৃতভাবে করছি। তো সবাইকে কোন মুখে বলবো বা কোন মুখে তাদের সামনে দাঁড়াবো, কোনোভাবে দাঁড়াইতে পারি নাই। আর এইসব বিষয় আমি তাদের বলতে পারি না, তাদের কাছ থেকে আমি এড়িয়ে গেছি। তো আমার বাসার লোকজনেরা সবাই আমাকে জেরা করতেছে যে কিরে তোর এই অবস্থা কেন, তোর গায়ের গহনা কই, তোর জামা কাপড় এরকম ভাবে ছেঁড়া কেন। তো আমি কিছু বুঝতে না পারি, ভাবতেছি তাদের কি বলবো, কোন মুখে তাদের সামনে সত্যি কথাটা বলবো, বা সত্যি কথাটা বললে তারা কি আমাকে মেনে নেবে, বা আমার স্বামী কি আমাকে মেনে নেবে, এটা আমি ভাবতেছি। কিছুই বুঝতেছি না, আমার মাথা ঘুরাইতেছি যে তাদের সামনে কি বলবো। তো আস্তে আস্তে ভাবতে বুঝি যে কিছু একটা হয়তো বলতে হইব, নিজের মান সম্মানটা তো রক্ষা করতে হইব, দোষ তো আমারই ছিল। তো আমি আমার বাসার লোকজনকে সবাইকে বললাম যে আমাকে রাস্তায় ডাকাতে ধরেছিল। তো তাদেরই হাতে পড়ে আমার এই অবস্থা। তো কোনো মতে আমার নিজের সম্মানটা মানে কোনো মতে আর কি রক্ষা করে বাসায় আসছি।
তো তারা আর কিছু জিজ্ঞাসা না করে বলছে যে যা হচ্ছে ভালোই হয়েছে, সমস্যা নাই। তো এখন আমাকে তারা ঘরে নিয়ে তো আমার যে কিছু ভালো জামা কাপড় পরে খাওয়া দাওয়া গোসল টোসল করে আমাকে বিশ্রাম নেওয়ার জন্য পাঠালো। তখন আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার স্বামী বাহিরে, আর আমারও কেমন কেমন জানি লাগছিল, বমি হয়েছিল, মাথা ঘুরাইতেছিল, ঠিক মতো খাইতে পারছিলাম না। তো তখন আমি বুঝতে পারলাম যে আমার গর্ভে মনে হয় বাচ্চা বাচ্চা ধরছে। তো আমি তখন এটা বুঝতে পারলাম যে হয়তো বা আমার পেটের সন্তান। তো আমি মনে মনে ভাবতেছি যে আমি, হায় আল্লাহ, আমি কি করব যে আমার যদি বাচ্চা হয়। সমাজের লোকজনরা, আমার পরিবারের লোকজনরা, তারা তারা তো ভাবে এক নিমিষে আমাকে ধরে ফেলবে যে স্বামী থাকে বিদেশ। তো এই বোর মানে বাচ্চা কিভাবে হয়, স্বামী বাহিরে থাকলে কাছে নাই বা কিছু হয় না বাহিরে, তো কিভাবে বাচ্চা হবে। তো এরকম ভাবে আমি অনেক টেনশনে, অনেক বিপদে পড়ে গেছি যে কি করলে কি হবে, কোন পথে যাব, কি ভাববো, কি করব। তো আমি মানুষের লোকজনের অগোচরে আমার বাচ্চাটা আমি নষ্ট করে ফেলি। তো বাচ্চাটা নষ্ট করে ফেলি। তো এখন আর মানে আমি অসুস্থ কিছুদিন আগে, তো মানে বাচ্চা নষ্ট করার আগে আর কি আমার আমি অসুস্থ হয়ে পড়ি, ঘুরে পড়ি, খাইতে পারি না, বমি বমি হয়। সবাই জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে, আমি লোকজনের কাছ থেকে কথা এড়িয়ে যাই। তো বুঝতেই পারলাম তখন যে আমার বাচ্চা হয়েছে। তখন ভাবি স্বামী পরে কি আমাকে মেনে নেবেন, যে এই সত্য কথাগুলো যদি আমি বলি সবাইকে, বা আমাকে সে কি মেনে নেবেন তার বউ হিসেবে, এইসব ভাবতে থাকি আমি। তো দোষ তো আমারই ছিল, তাদের সামনে আমি সত্যি কথাটা বলতে পারি নাই, বা কোন মুখেই বলবো। বিয়ের পরে স্বামী বাহিরে চলে গেছেন, তো আমি ফোনের মাধ্যমে তাদের আমি অন্য ছেলের সাথে পরকীয়া করে, সম্পর্ক করে, দেখা করে গিয়ে ঘুরতে গিয়া তার হইতেছি গিয়া তা আমার নিজের সব যৌবন, শারীরিক, তারপরে হইতেছে টাকা পয়সা গয়না সবই তাকে দিয়ে দিই। সে তো এখন আমাকে রেখে চলে গেছেন, সেও তো আমাকে এখন মূল্য দিতেছে না। তো আমি নিজের স্বামীর সংসারটাও হারাইলাম, এখন সেই ছেলেটাকেও হারাইলাম। তো এখন তো আমার সামনে আর কিছু করার নাই। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই অবশ্যই বুঝতে পারতেছো আমার কাহিনী, জীবনে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। তো স্বামীকে রেখে অন্য কোনো ছেলের সাথে পরকীয়া সম্পর্ক জড়ায়ও না। তো এইসব ফোনের মাধ্যমে ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, ভিডিও কলে এইসব দেখে টেখে তাদের কখনোই করো না। কথায় আছে না, প্রয়োজন ফুরিয়ে গেলে তখন কারো দাম থাকে না, মূল্য থাকে না। এরকমই একটা ঘটনা ঘটেছে আমার সাথে। তো তোমরা সবাই আশা করি বুঝতে পারছো আমার জীবনে একটি দুর্ঘটনা। সবাই সতর্ক থাইকো, তো ভালো থাইকো সবাই।